বর্ষণ আর পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নতুন করে ঝুঁকিতে ফুলগাজী ও পরশুরামের লাখ লাখ মানুষ। আমান বীজতলা আগে এক দফা লাগাইছি, সেইটাও শেষ, আবার লাগাইছি, এইটাও শেষ হয়ে গেছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদীর পানি। আগামী 5 দিনে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। বাংলাদেশের ভেতরে তো আগামী 2-3 দিন বৃষ্টি তেমন আমরা দেখব না, কিন্তু ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী অন্তত 5 দিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি বন্ধে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা। অবাধে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ওষুধ। সতর্ক করতে প্রচারণা বাড়ানোর তাগিদ। উৎপাদন বন্ধ ও বাজার থেকে সরিয়ে নিতে প্রশাসনের হুঁশিয়ারি। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী মন্তব্য সংবিধান বিশেষজ্ঞের। আইন প্রয়োগে আরো সতর্ক হওয়ার পরামর্শ ব্যারিস্টার শফিকের। অপ্রতুল বরাদ্দের কারণে ঢাকার 2 সিটির সড়ক সংস্কারে মান বজায় না থাকার অভিযোগ। জাতীয় বাজেটেও বিশেষ বরাদ্দ রাখার দাবি। এবং খুলনায় খাবার পানিতে কলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত। অভিযুক্ত হোটেল রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তরের। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে পড়েছে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে চরম ঝুঁকিতে পড়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন বরাদ্দ ছাড়া বাঁধের ভাঙন মেরামত সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 25 জুলাইয়ের মতো বৃহস্পতিবার বিকেলেও ফেনীর মুহুরী নদী দিয়ে এভাবেই ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি তোড়ে এখানকার পরশুরাম ও ফুলগাজী উপজেলার ভেঙে যায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এমন 8টি জায়গায়। চলতি বর্ষা মৌসুমের দ্বিতীয় দফার এই ভাঙনে ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে পরশুরাম পৌর এলাকা সহ 2টি ইউনিয়নের 14টি এবং ফুলগাজী উপজেলার বাজার ও সদর ইউনিয়ন সহ 4টি ইউনিয়নের 23টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। পরশুরামে প্লাবিত এলাকায় ভেসে গেছে শত শত পুকুরের মাছ, তলিয়ে গেছে আউশ ফসল, আমন বীজতলা, সবজি ক্ষেত, গ্রামীণ সড়ক সহ ফেনী পরশুরাম সড়ক। বন্ধ হয়ে গেছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছে 2 উপজেলার বন্যা কবলিত হাজার হাজার মানুষ। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করি, রান্না বান্না করে খাইতে পারি না। পানিতে আমার তো ফসল গেছে, মরা হাঁস, গরু, ছাগল সবকিছু চলে গেছে। আমান বীজতলা আগে এক দফা লাগাইছি, সেইটাও শেষ, আবার লাগাইছি, এইটাও শেষ হয়ে গেছে। ফুলগাজী উপজেলার এই জনপ্রতিনিধির মতে, ভাঙন মেরামত না হলে সামনে ক্ষতি ও দুর্ভোগ আরো বাড়বে। বর্তমানে অনেকগুলি জায়গায় বাঁধ ভেঙে গেছে, এগুলি দ্রুততার সহিত যদি মেরামত করা না হয় তাহলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বরাদ্দ পেলে বাঁধের ভাঙন মেরামতের কাজ শুরু হবে। বাঁধের ধারণ ক্ষমতা এত ছিল না, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ভেঙেছে। আমরা বরাদ্দ চেয়েছি, বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিব। গত মাসে প্রথম দফা একই বাঁধে 4টি জায়গায় ভেঙে পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে চরম ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছিল ফুলগাজী উপজেলার 4টি ইউনিয়নের 25টি গ্রামের 1.25 লাখেরও বেশি মানুষ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে ফুলগাজী উপজেলার উত্তর পৈথারা এলাকায় আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। সেখানকার বন্যা পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না। আসাদ, আপনি যেমনটি আমরা দর্শককে দেখিয়েছেন, ঠিক আসলে এখানকার পরিস্থিতি এখানে খুবই ভয়াবহ বলা চলে। তবে গতকালকার তুলনায় এখানে এই দুইটি, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে পৈথার একটা গ্রাম এবং একটি সড়ক। এই সড়কটি দিয়েই
ওই সড়কটার পিছনের অংশে 4টা গ্রাম রয়েছে, এখানে এই সড়কটা পানির নিচে তলিয়ে আছে। এরকম অসংখ্য সড়ক, গ্রামীণ সড়ক তলিয়ে আছে এখানকার পানির নিচে, এবং যার কারণে এখানকার এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, এখানে ভেলা ব্যবহার করে মানুষ কোনো রকমে যার প্রয়োজন সে বাধ্য হয়ে এখানে চলাফেরা করছে। তো আর আরেকটা বিষয়টা আমি জানিয়ে রাখি, সেখানে হচ্ছে যে এখানকার পানির কিছুটা যারা এই নদীটির মুহুরী নদীর উজানে পানি কিছু পরিমাণ কমেছে পরশুরাম এলাকা এবং ফুলগাজীর উপরের যেসব অংশগুলো আছে সেই অংশগুলোতে পানি কিছু কমেছে। আস্তে আস্তে নিচের দিকে ভাটির অংশে যেসব গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে এখন পানির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, এবং যত ভাটির দিকে যাবে আস্তে আস্তে উপরের উজানের পানি কমবে এবং ভাটির পানি বাড়বে। এভাবে কমা বাড়া করতে করতেই এই সিলোনিয়া নদী হয়ে, ফেনী নদী হয়ে এই পানিগুলো পাহাড়ি ঢলের পানিগুলো চলে যাবে আপনার বঙ্গোপসাগরে। তো এর আগে এখানে আমি একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার যেটা কিছুক্ষণ আগে কথা হয়েছে, এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী আছেন রঞ্জন আলী, উনি যেটা আমাকে জানিয়েছেন সর্বশেষ দুপুর 12টার সময় এই মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে যেই রেকর্ড করেছে পানি প্রবাহ, সেটা হচ্ছে বিপদসীমা 2 মিটার নিচ দিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে এই 2 মিটার নিচ দিয়ে গত বৃহস্পতিবার কিন্তু এই জায়গায় পানি উন্নয়ন বোর্ডে রেকর্ড করেছিল 2 মিটার, প্রায় 2.5 মিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করেছিল, এবং যে পানি পাহাড়ের উজান থেকে এসেছে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে, সেই পানিগুলো থেকে আসলে মূলত এই জায়গাটা তলিয়ে গেছে এবং প্রতি বছর এইভাবেই তলাচ্ছে এবং বাঁধ ভেঙে এখানকার দুর্ভোগে পড়ছে এখানকার মানুষ। তো এখানকার যে জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে যে দুর্ভোগে পড়ার পরে মানুষ এখানে কিন্তু দ্বিতীয় দফা বন্যাটা হলো, এবং এই গত 25 জুলাইও এই একই জায়গায় ফুলগাজী এবং পরশুরাম এলাকায় গ্রামগুলোতে তলিয়ে গেছে, এবং সেখানেও তারা ক্ষতির মধ্যে পড়েছে, দুর্ভোগের মধ্যে পড়েছে। এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, দর্শকরা দেখতে পাচ্ছে যে এরকম গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। এখানকার যত অনেকগুলো মাছের খামার ছিল, পুকুর ছিল, সব ভেসে গেছে, এবং যারা আমনের বীজতলা করেছে এই 2 দফা কিন্তু তাদের নষ্ট হয়ে গেল। তো এখানকার সাধারণ মানুষ তারা আমাদেরকে বলছিল যে তারা আসলে কিভাবে এখন ঘুরে দাঁড়াবে, কিভাবে সরকার তাদেরকে সহযোগিতা করবে, কিভাবে পুনর্বাসন করবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা চরম দুশ্চিন্তার ভিতরে আছে। কারণ এর মধ্যে আগামী আমন ফসল লাগানোর জন্য যে সময়টা প্রয়োজন ওই সময়টাও কিন্তু তাদের হাতে কিন্তু নেই, যেহেতু এখানে আবার নতুন করে বীজতলা করে বীজ করে চারা করার ওই সময়টা নেই কৃষকরা, যেটা এখানকে জানিয়েছে। তো আর একটা জিনিস এখানে ত্রাণ তৎপরতা আছে। এখানকার জেলা প্রশাসকের সাথে কিছুক্ষণ কথা হয়েছে, যিনি আবু দাউদ মোহাম্মদ গোলাম মুস্তফা, উনি আমাকে জানিয়েছেন গতকাল এই 2টি উপজেলায় 17 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল জিআরের ত্রাণের। সেই চাল আজকে আবার এই ফুলগাজী উপজেলার জন্য, যেহেতু এখানকার অবনতি হয়েছে, ফুলগাজী উপজেলার জন্য আর 5 মেট্রিক টন বরাদ্দ দিয়েছে আজকে। তো আর এর মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই দুর্ভোগ কাটিয়ে উঠবে কিভাবে সেটা নিয়ে আসলে এখন পুনর্বাসনের ব্যাপারটা নিয়েই এখানকার মানুষ ভাবছে, কারণ তারা পড়ছে। এবং আরেকটা জিনিস যেটা এখানকার মানুষ সবাই আমার বলছে, সেটা হচ্ছে যে এই বাঁধ যে মেরামত যদি না করা হয়, পানি প্রবেশ করে উজানে যখনই বৃষ্টি হবে তখনই এখানকার মানুষ আবার দুর্ভোগে পড়বে। তো এই দুর্ভোগটা আসলে তাদের থাকবে যতক্ষণ না পর্যন্ত এই বাঁধগুলো, যে 13টা বাঁধ ভেঙেছে, এবং গত রাতেও এখানকার একটা মণিপুর আমজাদঘাট ইউনিয়নে মণিপুর এলাকায় একটা ভাঙন সৃষ্টি হয়েছে নতুন করে। মোট এখন এই পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ মুহুরী এবং কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন হয়েছে 13টি, এবং গ্রাম প্লাবিত হয়েছে এই প্রায় 49টি। তো আবার এই সংখ্যা কিন্তু বাড়বে, কিছু কিছু গ্রামের উন্নতি হবে, আবার কিছু কিছু গ্রামের ভাটির অংশের যেসব নদীর ভাটির অংশের যেসব গ্রামগুলো আছে সেগুলোর আবার অবনতি হবে। তো এইভাবেই আসলে থাকতে থাকবে। কিন্তু এর মধ্যে জেলা প্রশাসন থেকে যেটা জানিয়েছে, যতদিন পর্যন্ত এই দুর্ভোগ এখানকার মানুষের থাকবে ততদিন পর্যন্ত ওনারা ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবেন। আর এখানে যেটা স্থানীয় যে জেলা প্রশাসন আছে, উপজেলার প্রশাসন আছেন, এবং বেসরকারিভাবে এখানে ত্রাণ তৎপরতা অনেকে করছেন, শুকনো খাবার দিয়ে যাচ্ছেন আর কি। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ। ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর পৈথার এলাকা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বখতিয়ার মুন্না। এদিকে টানা বৃষ্টি এবং উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়তে শুরু করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর সহ 16টি নদ নদীতে পানি বেড়েছে। এছাড়া গত 2 দিনের টানা বৃষ্টিতে জেলার 3 উপজেলার 12টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 পরিবার। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এর মধ্যে টানা বৃষ্টিতে শ্রমজীবী মানুষ কাজে বের হতে না পারায় ভোগান্তি আরো বেড়েছে।
এদিকে গাইবান্ধায় গত দুদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী বাড়িঘর, নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। বেলা 12টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি পয়েন্টে পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগামী 5 দিনে যমুনা ও ব্রহ্মপুত্রের আশপাশের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হোসেন। সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। লালমনিরহাট, নীলফামারী, রংপুরের অংশবিশেষ, গাইবান্ধা, জামালপুরের কিছু অংশ যেটা ব্রহ্মপুত্র পাড়ে আছে, বগুড়া, সিরাজগঞ্জের বাদের বাইরের যে এলাকাটা আছে, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই কয়েকটা জেলায় বন্যা পরিস্থিতি আগামী 3-4 দিন বা 5 দিন অবনতি হতে থাকবে বলে আমরা আশঙ্কা করছি। এর মধ্যে উত্তর পূর্ব যে জেলাগুলো আমাদের আছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, সেখানে পানি কমতে শুরু করবে কালকে উল্লেখযোগ্যভাবে। তাতে আগামী 3-4 দিনে ওই সমস্ত জেলায় সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুরের কিছু অংশ এবং মৌলভীবাজারের কিছু অংশ, ওইখানে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আমরা আশা করতেছি। তৃণমূল মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার ভবিষ্যতে অন্য কোনো সরকার যাতে বন্ধ করতে না পারে সেজন্য একটি ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2014 সালে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় দেশে প্রায় 13,000 ক্লিনিক চালু আছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। তিনি জানান, বিএনপি জামায়াত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় 2001 পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ফান্ডে সরকারের অনুমোদনের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 7 বিভাগের সেরা 7 কমিউনিটি ক্লিনিককে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া এই সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে ই-লার্নিং কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খোলা বাজারে সরকারি ওষুধের বিক্রি বন্ধে সতর্ক দৃষ্টি রাখতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য একটা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করব। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকবে, সেখানে সরকারের যে অনুদানটুকু সেখানে তা যাবে, আর স্থানীয় জনগণ যারা বিত্তশালী তারা ওই ফান্ডে অর্থ প্রদান করবেন এবং ওই ফান্ড থেকেই এই ক্লিনিকগুলি পরিচালিত করা, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল তাদের হতে হবে না। এইগুলি এই জন্য করা হচ্ছে যে ভবিষ্যতের জন্য সরকার কখনো পরিবর্তন হলেও কেউ এই ক্লিনিকগুলি আর বন্ধ করতে না পারে। এক হুকুম দিয়ে বন্ধ করে দেবে, সেই বন্ধ হবে না, কারণ ওই স্থানীয় লোক তারাই এই ক্লিনিক চালাবেন, তারাই এটা পরিচালনা করবেন, এর একটা স্থায়িত্ব থাকবে। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে আমরা করে দিয়ে গেলাম আর এক সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে হুকুম দিয়ে বন্ধ করে দেওয়া হলো। নিষিদ্ধ ঘোষণার 1.5 মাস পরেও মেথিওনিন সংমিশ্রিত প্যারাসিটামল সহ অবৈধ ওষুধে সয়লাব রাজধানীর ওষুধ বাজার। চাওয়া মাত্রই পাওয়া যাচ্ছে বেশিরভাগ ফার্মেসিতে। প্রচারণা না থাকায় ক্ষতিকর এসব ওষুধ খেয়ে নিজের অজান্তেই মৃত্যু ডেকে আনছেন রোগীরা। এদিকে নিষিদ্ধ ওষুধের উৎপাদন ও বেচা বিক্রি বন্ধে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হলেও ফার্মেসি মালিকরা বলছেন এ বিষয়ে এখনো কিছুই জানেন না তারা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। মানুষ ওষুধ খায় সুস্থ থাকার জন্য, কিন্তু সেই ওষুধ যদি সুস্থতার বদলে মৃত্যু ঝুঁকি বাড়ায়। প্রশ্ন শুনে অনেকের চোখ কপালে উঠলেও এমন ঘটনা কিন্তু একেবারেই বিরল নয়। কেননা ওষুধগুলো তৈরি হয় একাধিক রাসায়নিক পদার্থের সংমিশ্রণে, যার আনুপাতিক হারে এতটুকু হেরফের হলেই দেখা দেয় ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া, দীর্ঘমেয়াদে যা ঘটাতে পারে মৃত্যুও। অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রত্যেক দেশেই ওষুধের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনের বিষয়টি দেখভাল করে সরকারের বিশেষ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এই গুরুদায়িত্বটি পালন করে থাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রাথমিক অনুমোদন দেওয়া হলেও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সম্প্রতি অধিদপ্তরের ওষুধ নিয়ন্ত্রণ কমিটির 244তম সভায় নিষিদ্ধ করা হয়েছে মেথিওনিন সংমিশ্রিত প্যারাসিটামল সহ বিভিন্ন কোম্পানির 3 ধরনের 51টি ওষুধ। আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণার পর মুহূর্ত থেকেই এসব ওষুধের উৎপাদন ও ক্রয় বিক্রয় বন্ধ থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।
নিষিদ্ধ ঘোষণার 1.5 মাস পরও রাজধানীর এই ফার্মেসির মতো বেশিরভাগ ফার্মেসিতে এখনো পাওয়া যাচ্ছে অবৈধ ওষুধগুলো, যা খেয়ে নিজের অজান্তে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছেন সাধারণ রোগীরা। এই ওষুধগুলো আসলে আমরা এখনো জানি না, এগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আমাদের কোনো ইনফরমেশন দেয়নি এখনো। আমি যদি না জানি তো আমি বিক্রি করবই, আমার তাকে জানতে হবে যে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমরা যারা ওষুধ নিতে আসি আমরা নিজেরাও জানি না কোন ওষুধটা ব্যান করছে। এটা যদি প্রচার না হয় তাহলে কি করে আমরা জানবো? এটা একটা উদ্বেগজনক, এটা উচিত যারা ভোক্তা এবং ডাক্তার এদের অবগত করা। তবে নিষিদ্ধ ঘোষিত ওষুধগুলোর উৎপাদন বন্ধের পাশাপাশি বাজার থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে সরবরাহকৃত সকল স্থান হতে এই ওষুধগুলো প্রত্যাহার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কোনো প্রতিষ্ঠান নিষিদ্ধ ওষুধগুলোর উৎপাদন ও বেচাবিক্রি অব্যাহত রাখলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্সে ক্লিয়ারলি বলা আছে, যদি কেউ আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন করে, বিক্রয় করে, বিতরণ করে, সেই ক্ষেত্রে 10 বছরের জেল আছে এবং 2 লক্ষ টাকা জরিমানা আছে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ওষুধ উৎপাদন না করে, কারো মজুদে যেন না থাকে, কেউ যেন বিক্রি না করে। এছাড়া বিক্রি বন্ধে ফার্মেসিগুলোতে বিশেষ অভিযানের পাশাপাশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন কর্মকর্তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়িক উদ্যোগে নিউ ইয়র্কের বাসাবাড়িতে গড়ে তুলছেন সবজি খামার। বাজার ভালো হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। একই সঙ্গে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের প্রসারে ধারাটি অবিলম্বে বাতিল করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। যদিও তথ্য প্রযুক্তি আইনের এ ধারা পুরোপুরি সংবিধান পরিপন্থী না হলেও আইনটি যুগোপযোগী করা ও আইনের প্রয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আফজাল হোসেনের রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। এছাড়া তথ্য ও যোগাযোগ মাধ্যম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী মাধ্যম হিসেবে পরিচিত। এ মাধ্যমের অপব্যবহার রোধে দেশে তৈরি করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন। তবে প্রশ্ন রয়েছে, এই আইন কতটা প্রযুক্তি ও মত প্রকাশের স্বাধীনতা বান্ধব। সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করার পর সমালোচনায় ওঠে তথ্য ও প্রযুক্তি আইনের প্রয়োগ নিয়ে। দাবি উঠেছে আইনটির বিতর্কিত 57 ধারা বাতিল করে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন ধারাটি সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী। অবিলম্বে তা বাতিল হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। 57 আইন ধারাটা এত ঢালাও ভাবে করা হয়েছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো তথ্যের আদান প্রদান ওই আইনের বরখেলাপ হিসাবে দেখানো যাবে। এত ঢালাও ভাবে আইন করাটা এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী। এই আইনটা অবশ্যই বাতিল হওয়া দরকার। যদিও সাবেক আইনমন্ত্রীর মত ধারাটি সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলেও আইনটি আরো যুগোপযোগী করা ও তা প্রয়োগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি কোনো তথ্য পরিবেশিত হয় যেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তাহলে এইটা আমার 57 ধারা এই তথ্য প্রযুক্তি যোগাযোগ আইনে বিচারে আমলে নিয়ে বিচার করা যাবে। কাজে এটা একেবারে সরাসরিভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিকের কথা বলা যাবে না। এই তথ্য প্রযুক্তি যোগাযোগের বিস্তৃতি ঘটছে, সেই জন্য এই আইনটাকে যুগোপযোগী করা উচিত, বিধি করা উচিত এবং এটার প্রয়োগ ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। এই দুই আইন বিশেষজ্ঞ মনে করেন তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রসারের এই যুগে আইনের এমন ধারা মানুষকে তথ্য ও যোগাযোগ বিমুখ করে তুলবে। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হওয়ার প্রয়োজন বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। সভায় তারা অভিযোগ করেন একটি অশুভ শক্তি দেশে আরেকটি 15 আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করছে। মাহবুব সাহেব আজকে যে কথা বলছেন এটা একটা সন্ত্রাসী ঘটনা, 2004 সালের 21 আগস্টের ঘটনা। এটা কোনো সন্ত্রাসী ঘটনা নয়, রাজনৈতিক সিদ্ধান্তের ফসল। রাষ্ট্রীয় সেদিন ক্ষমতাসীন দলের রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় আয়োজনে
2004 সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, 21 আগস্ট হামলা করা হয়েছিল। ষড়যন্ত্র কিভাবে হয়েছিল? সেই ডিজিএফআই, এনএসআই বা সেই সমস্ত পুলিশ কর্মকর্তারা যাদেরকে সেদিন ব্যবহার করেছিল, চাপ দিয়ে ব্যবহার করা হয়েছিল, তারা আজকে তাদের মধ্যে থেকে অনেকে আজকে সাক্ষী দিয়েছে। কোনো জজ মিয়ার সাক্ষী নয়, তাদের জবানবন্দিতে উঠে এসেছে কিভাবে ষড়যন্ত্র হয়েছে। এরা এখনো তৎপর, এরা যে কোনো সময় বাংলাদেশে আবারও একটি 15 আগস্ট বা 21 আগস্ট ঘটনা ঘটাবার জন্য চেষ্টা করতে পারে, এই কথা ভুললে চলবে না। এদের দ্বারা সবই সম্ভব। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। 71-এর হত্যাকারী, 71-এর ঘাতক, 75-এর ঘাতক, 21 আগস্টের গ্রেড হামলার ঘাতক, এই সকল ঘাতকরা এক এবং অভিন্ন শক্তি। এরা সেই 71-এর শক্তি এবং তাদের প্রেতাত্মা এবং তাদের মদতদাতা, এই সমস্ত অশুভ শক্তিকে রুখে দিতে হবে। শোককে শক্তি করে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমি আশা করি। আমাদের দলকে শক্তিশালী করতে হলে আমাদের যত শাখা আছে প্রত্যেকেই কিন্তু আপনার শক্তিশালী হবে, এবং সবাই যদি শক্তিশালী হয় তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হবে। আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি কিন্তু এই আমাদের সহযোগী সংগঠনের মাধ্যমেই আমরা শক্তিমান হিসাবে বলি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘোষিত বাজেটে নগরীর সড়ক খাতের জন্য মাত্র 366 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী নিজেই বলছেন, এই অপ্রতুল বরাদ্দের কারণে অনেক সময় সড়ক সংস্কার কাজের টেকসই মান বজায় থাকে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মতো একটি মেগা সিটির সড়কের জন্য শুধু কর্পোরেশনের বাজেট নয়, জাতীয় বাজেটেও একটি বিশেষ বরাদ্দের চিন্তা করা উচিত। বিস্তারিত আতিকুর রহমান তোমাদের রিপোর্টে। ক্রমেই বাড়ছে ঢাকার পরিধি, কিন্তু সেই সাথে বাড়ছে না চলার পথ। যাও বা আছে, তার অনেকগুলো দশাই বেহাল। এমনকি নতুন অফিস পাড়া হিসেবে পরিচিতি পাওয়া আগারগাঁও এলাকাটিও একটু বৃষ্টিতেই পরিণত হয় জলাধারে। এমন সব বাস্তবতার মাঝেই সম্প্রতি ঘোষিত হয়েছে 2 সিটি কর্পোরেশনের বাজেট। ঢাকা উত্তরে এবার সড়কের জন্য বরাদ্দ 185 কোটি টাকা, অন্যদিকে দক্ষিণে রাখা হয়েছে 181 কোটি টাকা। এর আগে গত 3টি অর্থ বছরের বাজেট পর্যবেক্ষণে দেখা যায়, কোনোবারই 200 কোটি টাকার কোটা পেরোতে পারেনি সড়ক খাতের বরাদ্দ। আর এই বরাদ্দের মাঝেই সড়কের পাশাপাশি উন্নয়ন করতে হবে সংশ্লিষ্ট সড়কের ফুটপাত ও ড্রেন। দক্ষিণের প্রধান নির্বাহী বলছেন, এত কম বরাদ্দের কারণে একদিকে যেমন টেকসই মান রক্ষা করা সম্ভব হয় না, অন্যদিকে সংস্কার কাজও চলে প্রতি বছর। এলজিইডি যে রাস্তা করে সেই রাস্তার পার কিলোমিটার কস্টিং কত, আমাদের সিটি কর্পোরেশন যে রাস্তা করে সেই রাস্তার কস্টিং কত, সিটি কর্পোরেশন যে রাস্তাটা করে সেই রাস্তার পাশে আবার ড্রেন করতে হয়। কাজেই এই কস্টিংয়ের উপর কিন্তু রাস্তার টেকসইয়ের বিষয়টা নির্ভর করে। বিশেষজ্ঞরা বলছেন, সেবার মান উন্নত পেতে হলে আর্থিকভাবেও সহায়তা করতে হবে সিটি কর্পোরেশনকে। আমি বলবো, রোডস এন্ড হাইওয়েজ এলজিডির মতো এই ধরনের বাজেট ভিত্তিক কোনো যদি অর্থায়ন দেওয়া না হয়, জোড়াতালির ঢাকা হবে। একে তো কম বরাদ্দ, তার উপর সেই বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে নানা সময়ে। দেখুন, এখানে 900 বিষয়টি আমি হয় না এ কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে কাজ না করে একেবারে বিল উঠিয়ে নেয়, এটা আমি আশা করে হতে দেইনি। দুর্নীতি হলো না, কিন্তু কাজটা মানসম্মত হলো না, সেখানেও কিন্তু ওয়াশ আউট হয়ে গেল, সেটাও কিন্তু এক ধরনের অপচয়। বিশেষজ্ঞরা আরো বলছেন, এ শহরের সড়কে নাগরিক স্বাচ্ছন্দ্য বিধানের দায় শুধু সিটি কর্পোরেশনের উপর না চাপিয়ে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সাধারণ জনগণকেও। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরীর হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহৃত খাবার পানিতে কলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ অধিদপ্তর। নগরীর বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টের পানির নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা নিরীক্ষার পর এই জীবাণুর উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সংশ্লিষ্টরা বলছেন, জীবাণুযুক্ত পানি ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট। গত জুন মাসে মহানগরীর 56টি হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত খাবার পানির নমুনা সংগ্রহ করে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
পরে সংগৃহীত পানি তাদের গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে 22টি হোটেল ও রেস্টুরেন্টকে দূষণকারী প্রতিষ্ঠান হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত খাবার পানিতে মাত্রাতিরিক্ত কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে বলে অভিযোগ পরিবেশ অধিদপ্তরের। খাওয়ার পানি এটি আমরা পরীক্ষা করি এবং পরীক্ষা করে বিশেষ করে আমাদের ল্যাবে কলিফর্ম যে ব্যাকটেরিয়া আছে এটির পরিমাণ নির্ধারণ করা হয়। পরীক্ষা করে আমরা 22টা হোটেল থেকে নমুনা নিয়েছি এবং তাদের অধিকাংশের ক্ষেত্রে আমরা কলিফর্ম জীবাণু পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত নগরীর হোটেল রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে যেসব হোটেলের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে তাদের নোটিশ প্রদান এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়ে থাকে। যেখানে ক্ষতিকারক কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে আমরা প্রথম স্তরে হলো তাদেরকে নোটিশ দিয়ে সতর্ক করি। আর যদি এমন হয় যে হোটেলটি ক্রমাগত একই ধরনের অপরাধ করছে তাহলে আমরা আমাদের সদর দপ্তরে এনফোর্সমেন্ট যে টিম আছে তাদের মাধ্যমে এটা হয়তো বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পানিতে মাত্রাতিরিক্ত কলিফর্ম ব্যাকটেরিয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে পেটের নানান রোগের পাশাপাশি জন্ডিসও দেখা দিতে পারে। যদি এর পরিমাণ পার লিটার পানিতে 200 বা তার বেশি থাকে এটা মানুষের জন্য ক্ষতিকারক এবং বিভিন্ন রক্ত আমাশা হতে পারে, রক্ত ডায়রিয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে খাবার পানি অপরিচ্ছন্ন পাত্রে রাখার কারণে কলিফর্ম ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। পানি আনার সময় সেটা কন্টামিনেটেড হতে পারে। হোটেলের ভিতরের যদি পরিবেশ আপনি ধরেন আসলে খুব বেশি হাইজেনিক থাকে না। এরপর তারা যখন আবার পানিটা সার্ভ করে তখন কোন পাত্র থেকে তুলতেছে, কিভাবে তুলতেছে এবং সেটা টেবিলে নিচ্ছে কিভাবে, এখানেও অনেক বড় একটা হাইজিনের কোশ্চেন থেকে যায়। সংশ্লিষ্টরা জানান, 2014 সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত নগরীর বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি ও হোটেলগুলো থেকে খাবার পানি সংগ্রহ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় আরো থাকছে। নেপালে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজের প্রতিনিধিরা। স্বাক্ষর জাল ও ভুয়া বিল তৈরি করে শিক্ষকদের নামে বরাদ্দকৃত টাকা হাতিয়ে নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের অসাধু কিছু কর্মকর্তা। বিষয়টি ফাঁস হলে চক্রটিকে শনাক্ত করতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একজনকে শনাক্ত করতে পারলেও অন্যদের বিষয়ে কোনো কুলকিনারা করতে পারেনি তদন্ত কমিটি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সতর্কতার কথা জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা বাবদ বোর্ড থেকে শিক্ষকদের সম্মানী ভাতা দেয়া হয়, কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ভুয়া বিল তৈরি করে শিক্ষকদের নামে বরাদ্দকৃত টাকা কয়েক বছর ধরে আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি 40টি চেকের স্বাক্ষর জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে গিয়ে ফেঁসে গেছে চক্রটি। যাদের নামে ভুয়া এসব বিল করা হতো তাদের অনেকে এখন চাকরিতে নেই, এছাড়া অনেকে শিক্ষকও নয়। আমি এই ধরনের কোনো খাতার বিলের কোনো পারিশ্রমিক আজ পর্যন্ত আমি পাইওনি, আর আমি খাতা দেখিও না। আমি কোনোদিন বোর্ডের অঙ্ক খাতা দেখিনি, গণিত খাতা আমি দেখিনি এবং এই বিষয়ে কোনো বিল আমি পাইনি। ঘটনা তদন্তে পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু ও একদম সরাসরি স্বীকার করে গেছে, কিন্তু কাউরির নাম সে আমাকে বলে নাই, কিছুই হলো না, চেকগুলো জালিয়াতি হয়ে গেল, কেউই ইনভলভ নাই, এটা তো হইতে পারে না, নিশ্চয়ই ইনভলভ আছে। এদিকে বোর্ডে অস্থায়ী ভিত্তিতে চাকরি করা এক কর্মচারীর চেক জালিয়াতির সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে বোর্ডের অনেকে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আপনি নাকি ওই সবার সই করে দিতেন সত্যি চেয়ারম্যানের, সেটা তো ওরাই করিয়েছে, হয়তো আমাকে বোর্ডের কর্মকর্তারা, ওরা হয়তো উদ্যোগের কর্মকর্তারা যারা না থাকি আমাদের ক্ষমতা আছে কিছু করা। এই অবস্থায় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকার কথা জানালেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। তদন্ত টিমের আলোকে যে সুপারিশ তারা করবে সে অনুসারে আমরা ব্যবস্থা নিব এবং আগামীতে যেন কোনো রকম চেক জালিয়াতি না হয় তার জন্য কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য যা যা করা দরকার তাই করব। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গেল 1 বছরে স্বাক্ষর জাল করে প্রায় 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অসাধু এই চক্রটি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফরিদপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়ি বহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে অন্তত 15 জন আহত হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী 20টি গাড়ি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিলেন।
পথে ফরিদপুরের বাইপাস সড়কের পিয়ারপুরে বহরের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও বাসের লোকজন নেমে ট্রাকটি ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় 4টি বাস। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমপি কেরাত আলী মহোদয় যাচ্ছিলেন টঙ্গিপাড়া, ওনার বহরের কোনো গাড়ির ধাক্কা লাগাতে এই ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে স্থানীয় লোকজন এবং কিছু শ্রমিক ওনার গাড়ি বহরের উপর হামলা করছে। 15-20 জনের মতো আহত হয়েছে, 2টা গাড়ি ভাঙচুর হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। কুমিল্লায় গুলিতে একজন নিহত হয়েছেন, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। গতরাত 3:30টার দিকে সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেরুলে একটি বাসে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। এ সময় পুলিশের একটি দল বাসটির সামনে ভিড় দেখে গাড়ি থেকে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত দলের 1 সদস্য নিহত হয় ও 3 সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি শটগান সহ 3টি দেশি এলজি এবং গুলি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আরও 8 জনকে আটক করে পুলিশ। নিহত আব্দুল কাদেরের নামে লাকসাম ও মনোহরগঞ্জ থানায় 8টি মামলা রয়েছে। ডাকাতি প্রস্তুতিকালে তাদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে ওখানে আপনার হচ্ছে ডাকাতদের গ্রুপে ছিল মোট 9 জন। 9 জনের ভিতরে একজন হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে, আর 8 জন হচ্ছে বাকি 8 জন আহত হয়। আর এখানে হচ্ছে যে আমাদের তাদের সাথে যে কাউন্টারে এসে আমাদের পুলিশ সদস্যদের মধ্যে একজন এসআই এবং কনস্টেবল 3 জন আমরা আহত হয়। প্রবাসীদের কাছে দেশীয় খাবারের কদর থাকলেও আবহাওয়ার তারতম্যের কারণে প্রবাস জীবনে অনেকেই সে স্বাদ থেকে বঞ্চিত হন তারা। আর সে কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনেক প্রবাসী ব্যবসায়িক লক্ষ্যে বাসাবাড়িতে চাষ করছেন বিভিন্ন ধরনের শাকসবজি। বাজারে এসব সবজির চড়া মূল্য থাকায় অনেকেই এগিয়ে আসছেন এসব চাষে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের বেশ কয়েকটি মুদির দোকানগুলোর বাইরে গেলেই চোখে পড়বে দোকানিরা সারি সারি টবে হরেক রকমের দেশীয় শাকসবজির চারা গাছের পসরা সাজিয়ে বসেছেন। এভাবে ফুলের টবে সবজির চারা বিক্রির দৃশ্য আমাদের কাছে অপরিচিত হলেও প্রবাসীদের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে। আগে ভারতীয় খামারিরা একচেটিয়াভাবে সবজির বাজার দখল করে রাখলেও এখন 50টি বাংলাদেশি গ্রসারি শপ পাল্লা দিয়ে সেই চাহিদা মিটিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের পাশাপাশি ফ্লোরিডা ও পেনসিলভেনিয়াতেও প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায়িক উদ্যোগে স্বল্প পরিসরে গড়ে তুলেছেন কৃষি খামার। এসব সবজির চাহিদা বেশি থাকায় দামও বেশ চড়া। বাড়তি নোট গুনতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রবাসীরাও। তবুও দেশি স্বাদ পেতে সাধ্যমতো কিছু না কিছু কিনেই বাড়ি ফিরছেন তারা। এই অবস্থায় অনেক প্রবাসী তাদের ভাড়া বাড়ির পেছনে খালি জায়গায় বা পাশের ছোট আঙিনায় ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছেন দেশীয় শাকসবজির ফলন। সরকারি অনুমোদন নিয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এমনই উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় হাসপাতালের কর্মচারী জহিরুল ইসলাম। লাল শাক, তারপর আপনার মিষ্টি কুমড়া, পানি কদু, তারপর মরিচ, ডাঁটার শাক আছে, সিম আছে, লাই শাক আছে। এটা নিজেদের জন্য, আত্মীয় স্বজন আসলে ওদেরকেও আমরা দিতেছি। বাবার এমন উদ্যোগকে আনন্দের বিষয় হিসেবে নিয়ে বাগানের কাজে সাহায্য করছে বাড়ির খুদে সদস্যরাও। আমি প্ল্যান্টিং করি, কুমড়া বানাই, এগুলো করি, পানি গার্ডেনে স্প্রে করি। জহিরুল ইসলামকে দেখে অনুপ্রাণিত হয়ে সবজি আবাদে উদ্যোগী হয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া আরেক প্রবাসী ফরিদ আহমেদ। দেশে থাকতে তো আমাদের কালটিভেট দ্য ল্যান্ড, আমরা কৃষি কাজও করছি। আগে আসছে যারা বাগান করতেছে তাদের সহযোগিতা এবং তাদের থেকে পরামর্শ পাইয়েই এখানে বাগান করা হচ্ছে। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মাঝেও তারা বিলিয়ে দিচ্ছেন পারিবারিক বাগানে চাষ করা টাটকা শাকসবজি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নাব্য সংকটে বন্ধ রয়েছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল। এতে ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও ট্রাক সহ 4 শতাধিক যানবাহন। কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, নাব্য সংকটের কারণে সকাল থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় বাস ও ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। তবে সকাল থেকে স্পিড বোট এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন জোটের বিমান হামলায় আইএস জঙ্গিদের ডেপুটি নেতা ফাহদিল আহমেদ আল হায়ালি নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আল হায়ালি নামে এই জঙ্গি নেতা হাজি মুতাজ নামেই বেশি পরিচিত বলে জানায় গণমাধ্যম। ক্ষমতার দিক থেকে তিনি আইএস জঙ্গিদের দ্বিতীয় শীর্ষ নেতা বলেও জানায় তারা। আল হায়ালির নেতৃত্বে 2014 সালের জুন মাস থেকে ইরাকের মসুলে ভয়াবহ জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। তাকে হত্যার মধ্য দিয়ে আইএসের বিরুদ্ধে এই একটি বড় বিজয় সূচিত হয়েছে বলে মনে করছে পেন্টাগন। শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলের ওই এলাকায় আইএস বিরোধী অভিযান নামে কুর্দি বাহিনী। তাদের সহায়তায় একটি বড় অঞ্চল আইএস মুক্ত হয় বলে জানায় গণমাধ্যম। অনূর্ধ্ব-19 সাফ ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের আর্মি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:45টায়। প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এর আগে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভুটান, তাই এই ম্যাচে ভুটানকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট পাবে সাইফুল বাড়ির টিটুর শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে নেই কোনো ইনজুরির সমস্যাও, তাই পূর্ণ শক্তির দল নিয়েই ভুটানের বিপক্ষে জয় তুলে নিতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হারলেই আসর থেকে বিদায় নিতে হবে ভুটানকে, তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভুটান। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনের মুখে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নতুন করে ঝুঁকিতে ফুলগাজী ও পরশুরামের লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি বন্ধে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা। অবাধে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ওষুধ। সতর্ক করতে প্রচার প্রচারণা বাড়ানোর তাগিদ। উৎপাদন বন্ধ ও বাজার থেকে সরিয়ে নিতে প্রশাসনের হুঁশিয়ারি। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী মন্তব্য সংবিধান বিশেষজ্ঞের। আইন প্রয়োগে আরো সতর্ক হওয়ার পরামর্শ ব্যারিস্টার শফিকের। এবং খুলনায় খাবার পানিতে কলিফর্ম জীবাণুর উপস্থিতি শনাক্ত। অভিযুক্ত হোটেল রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তরের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।